আমরা প্রথমত বাংলা প্রশ্নের প্রথম যে প্রশ্নটা, জসিমউদ্দিন কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? জসিমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? আমরা প্রথমত যদি দেখি, এখানে উত্তর রয়েছে, দেখেন, তত্ত্ববোধিনী, ধূমকেতু, কালীয় কলম এবং কল্লোল। আমরা যদি দেখি এখানে প্রথমত আমাদের এখানে যে জিনিসটা আমাদের জানতে হবে, প্রথমত আমরা যদি দেখি কল্লোল পত্রিকায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু এটা তিনি কি করেছিলেন দেখেন, এটা যখন তিনি রচনা করেন তখন তিনি কলেজের ছাত্র, কলেজে থাকা অবস্থায়, তিনি যখন কলেজের একজন শিক্ষার্থী ছিলেন, সেই সময় মূলত এটি 118 চরণ, এই কবর কবিতাটি 118 চরণ বা লাইন, 118 লাইন, যা কোন ছন্দে রচিত? এই যে মাত্রাবৃত্ত ছন্দে, মাত্রাবৃত্ত ছন্দে রচিত এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের খুবই দরকার যে প্রশ্নগুলো কিভাবে আসছে, কেননা এটা মাথায় রাখবেন যে একবার যে প্রশ্নটা আসে ওইখান থেকে কিন্তু আবার ওই প্রশ্ন থেকেই আরো একটা প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলো থেকে যদি আগের প্রশ্নগুলো দেখেন। তো স্বাভাবিক অর্থে এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই কাব্যটি, এই কবিতাটি মূলত রাখালি কাব্য, রাখালি কাব্য, রাখালি কাব্যের অন্তর্গত একটি কবিতা। এটি রাখালি কাব্যের অন্তর্গত পত্রিকা কবিতা। তাহলে কি জসিমউদ্দিনের কবর কবিতাটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল যখন তিনি এই কবিতাটি 118 লাইনে মাত্রাবৃত্ত ছন্দে রচনা করেছিলেন কলেজের, যখন তিনি কলেজের শিক্ষার্থী, কলেজে পড়াশোনা করেন সেই সময়। আর এটি রাখালি, এটা হলো মূলত রাখালি কাব্যগ্রন্থের বা অন্তর্গত একটি কবিতা। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি, আশা করি এটা আমরা সকলেই বুঝতে পেরেছি। এবার আমরা চলে আসি দ্বিতীয় প্রশ্নে। চলেন এবার আমরা দ্বিতীয়, কায়া তরুবর পঞ্চবী ডাল পদটির রচয়িতাকে। আমরা জানি যে এখানে যে লেখক রয়েছেন তার মধ্যে আমরা প্রথমত যদি বলি লুইপা, এই লুইপা চর্যার প্রথম পদ রচনা করেছিলেন এবং তিনি মোট 2টা পদ রচনা করেছেন, 2টি পদ রচনা করেছিলেন। ভুসুকুপা, যিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, বাঙালি বলে পরিচয় দিয়েছেন, তো চর্যাপদের নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন চর্যাপদের 2জন আধুনিক পদকর্তা বলা হয়, তার মধ্যে একজন ভুসুকুপা এবং সরবা। তাহলে ভুসুকুপা তিনি 8টি পদ রচনা করেছিলেন। সবরপা হলো এই চর্যাপদের প্রাচীন পদকর্তা, কারণ তিনি বয়সের দিক হতে সবচেয়ে প্রাচীন ছিলেন, বয়সের দিক হতে সবচেয়ে প্রাচীন ছিলেন সবরপা। এই কান্নপা তিনি মূলত 13টি পদ রচনা করেছিলেন, 13টি। সবরপাও 2টি পদ রচনা করেছিলেন। এই কান্নপা, তাকে বলা হয় সর্বাধিক পদ রচয়িতা, কান্নপাকে। তো এখন আমরা যদি দেখি এই লুইপার এই চরণটা 1 নম্বর পদের চরণ, এটি 1 নম্বর পদের চরণ। এর অর্থ হলো, এটার যদি বলা হয় যে বলা হচ্ছে, দেখেন যে অর্থ হলো শ্রেষ্ঠতরু এই শরীর যার 5টি ডাল রয়েছে, শ্রেষ্ঠতরু এই শরীর যার 5টি ডাল রয়েছে। তাহলে এইটির কায়া তরুবর পঞ্চবী ডাল, এটা রচনা করেছিলেন লুইপা। লুইপাকে দেখেন লুইপাকে চর্যার প্রথম পদ রচয়িতা বলা হয়, তিনি প্রথম পদ রচনা করেছেন। ঠিক আছে, এই চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন বলা হয়ে থাকে। তাহলে এবার চলুন আমরা তাহলে পরের প্রশ্নটাই চলে যাই। রস্বই এর ওপরের যে মাত্রাটা, এই অংশের নাম কি? দেখেন, রসের ওপরের অংশের যে মাত্রা, এই অংশের নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইদানিং এইখান থেকে আমাদের বেশ কিছু জিনিস আমরা জানার চেষ্টা করব। আপনারা জানেন এটার নাম হলো চৈতন, এই যে এই অংশের নাম হলো চৈতন্য, এটার নাম মূলত চৈতন বা টিকি। এটার আরো একটা নাম আছে চৈতন বা টিকি,
তো এখানে দেখেন আবার নতুন যে জিনিসটা আসছে, আকৃ কোনটা? আকৃ, আকৃটা দেখেন। ওয়ালাইকুম আসসালাম রকি। আকৃ হলো আমরা যে ক লিখি, ক লিখছি, ক লেখার পরে দেখেন এই যে এই জায়গায় একটা লাইন আছে, অর্থাৎ বয়ের সাথে একটা টান দিচ্ছি, দিয়ে এখানে একটা লাইন আছে। এইটাকে আমরা মূলত কি বলে থাকি? এইটাকে বলা হয় আকৃ। এটাকে কি বলা হয়? আকৃ বলা হয়। এরপরে দেখেন পাগড়ি কোনটা? আমরা দেখেন ও লিখি, ও লিখি। এই ও লিখতে গিয়ে দেখেন এই যে একটা টান দিয়েছি, এই যে টানটা, এই টানটাকে বলা হয় পাগড়ি। এই টানটাকে কি বলা হয়? এই টানটাকে বলা হয় পাগড়ি। এবার আসি আমরা জোর আকৃ কোনটা? জোর আকৃ দেখেন আমরা কিন্তু খুব স্বাভাবিক অর্থে ইও লিখি। দেখেন এখানে কিন্তু দুইটা টান রয়েছে, এই যে ডান দিকে দুইটা, এইটাকে বলা হয় জোর আকৃ। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে চৈতন বা টিকি, আকৃ, পাগড়ি এবং জোর আকৃ এগুলো কি, এগুলো কি। যারা এইটা দেখেন তাহলে আমরা আশা করি এটা খুবই কিন্তু সহজেই আমরা এটা বুঝতে পারি। তাহলে জোর আকৃ এটা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এটা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আমরা যদি দেখি পরের অংশে যদি চলে যাই, পরের প্রশ্নটাতে আমরা যদি দেখি পরমেশ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন পরমেশ শব্দের সন্ধি বিচ্ছেদ। দেখেন পরমেশ শব্দের মাঝখানে একটা একার আছে, একার মাঝখানে কি রয়েছে? একার রয়েছে, অর্থাৎ এ রয়েছে। থ্যাংক ইউ। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখেন। আপনারা জানেন যদি কোনো সন্ধিজাত শব্দ মাঝে একার থাকে, একার থাকলে অর্থ ঠিক রেখে কি করব আমরা? আগের অংশের শেষ ধ্বনি অ অথবা আ যোগ পরের অংশের প্রথম ধ্বনি রস্বই অথবা দীর্ঘই বসে। একটু মনোযোগ দেন, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো দেখেন এই যে পরমেশ একার রয়েছে, তাহলে এটার আগের অংশের শেষ ধ্বনি অ অথবা আ হবে। তাহলে এই যে পরম, এটার উত্তর পরম। দেখেন আমরা জানি প্রতিটি ব্যঞ্জনের সাথে একটা করে স্বরধ্বনি রয়েছে। বাংলা যে মোট ব্যঞ্জন রয়েছে 39টি ব্যঞ্জনের 36টা ব্যঞ্জনের সাথে কি রয়েছে? অ রয়েছে বা স্বর রয়েছে 36টি ব্যঞ্জনের সাথে। তো আমরা যদি দেখি পরমের সাথে প্রতিটি ব্যঞ্জনের সাথে তাহলে অ রয়েছে, তাহলে পরম, ময়ের সাথে অ। এবং পরের অংশে দেখেন এই ইস বলে কোনো শব্দ নাই। তার মানে যেহেতু ইস বলে যেহেতু শব্দ নেই, তাহলে আমরা কি লিখবো? পরম যোগ এই যে ইস, অ আগের অংশের শেষ ধ্বনি অ এবং পরম অংশের প্রথম ধ্বনি হলো দীর্ঘই। তাহলে দেখেন আমাদের হ্রস্ব এবং দীর্ঘই কখন বসাবো এটা নিয়ে একটু সংশয় থাকে। তো আপনারা একটু মনোযোগ দেন। যদি দেখেন পরের অংশে ইস, ইক্ষা, ইক্ষণ, ঈশ্বর, এই চারটা শব্দ যদি দেখেন পরের অংশে গঠিত হচ্ছে, তাহলে দীর্ঘই দিবেন। যদি দেখেন পরের অংশে এই চারটি শব্দ গঠিত হচ্ছে, তাহলে দীর্ঘই দিবেন, অন্যথায় হ্রস্বই দিয়ে দেন। তাহলে দেখেন এই যে পরমেশ একার আছে, এই যে এ হয় না, তাহলে হ্রস্বই হয় না, তাহলে এটা হচ্ছে না, এ তো হবেই না। আবার পরম যোগ এই যে এইখানে তো তালব্য স আছে, তাহলে তো আমরা দন্ত স দিতে পারি না। কারণ হলো দুটি অংশের মধ্যে অর্থ থাকতে হয়, দুটি অংশের মধ্যে কি থাকতে হয়? অর্থ থাকতে হয়। তাহলে দেখেন এর পরের শব্দটা কি হয়েছে? ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়? ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়? আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কিন্তু এখন যে প্রশ্ন একবার একটা আসছে, পরের বার কিন্তু ওই ধারা থেকে আর একটা প্রশ্ন আসে। এটা একটু দেখেন, এই যে ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়েছে, এটি মূলত 23টি ভাষায় অনুদিত হয়। একটু আগে বুঝেন এই ময়মনসিংহ গীতিকা পাওয়া গিয়েছে কোথায়? ময়মনসিংহ গীতিকা পাওয়া গিয়েছে বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ। বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ, এই তিনটা অঞ্চলে পাওয়া গিয়েছিল। ওকে, তাহলে
এই তিনটা অঞ্চলে পাওয়া গিয়েছিল। দেখেন এটি মূলত সংগ্রহ করেন কে? সংগ্রহ করেন চন্দ্রকুমার দে, জসিম উদ্দিন, এনারা বিখ্যাত। এই ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন কে? সম্পাদনা করেন কে? করেন দীনেশ চন্দ্র সেন এটি সম্পাদনা করেন। এবং দেখেন 1923 খ্রিস্টাব্দে এটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেছিলেন, যেটি মূলত 23টি ভাষায় অনুদিত হয় পরবর্তীতে। তাহলে দেখেন আমি কি বললাম, এই ময়মনসিংহ গীতিকা বৃহত্তর ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনা এই অঞ্চল থেকে পাওয়া গেছে। এটা সংগ্রহ করেছিলেন কে? সংগ্রহ করেন চন্দ্রকুমার দে, জসিম উদ্দিন, তারা দুজন বিখ্যাত। এছাড়াও আরো কে কে এটা সম্পাদনা করেছিলেন? দীনেশ চন্দ্র সেন, এটা 1923 সালে প্রকাশিত হয়, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্পাদনা করা হয়েছিল। সম্পাদক ছিলেন দীনেশ চন্দ্র সেন। 23টি ভাষায় মোট এটি প্রকাশিত হয়েছিল। এটা এই যে ইনফরমেশন গুলো দিলাম, এটা থেকে দেখবেন পরের কোনো বিসিএস এ পরীক্ষাতে এখান থেকে আসবে। এইটা আমাদের জানা দরকার। শুধুমাত্র আমরা প্রশ্ন সলভ বলতে শুধু প্রশ্নের অ্যান্সার জানলে কিন্তু হবে না, প্রশ্নের ব্যাখ্যা সহ পড়া উচিত, ব্যাখ্যাটা জানা উচিত আমাদের। এবার দেখেন কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ, কোন শব্দগুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ। এইখানে দেখেন আমরা সারথি, নিরীহ, নিরোগ, এইটি শুদ্ধ, কারণ অনাথা বলে কোনো শব্দ নাই। সুকণ্ঠী না, সুকণ্ঠ, অনাথ, প্রমাণ, মূর্ধন্য ন, অঞ্জন, এই যে তারপরে দেখেন এই যে একত্রিত না, একত্র। তাহলে আমাদের স্বাভাবিক অর্থে এখানে সঠিক উত্তর হলো সারথি, নিরীহ, নিরোগ, অর্থাৎ ক নম্বর শব্দ বানানগুলো সারথি, নিরীহ এবং নিরোগ, এটি শুদ্ধ অংশ। এবার আমরা চলেন পরের প্রশ্নটা একটু আমরা জানার চেষ্টা করি। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে? এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই যে পুঁথি সাহিত্য, এটার আরো নাম আছে। এই যে দোভাষী পুঁথি, আরো নাম আছে, সেটা হলো বটতলার পুঁথি। দেখেন মধ্যযুগে কলকাতা থেকে কলকাতার বটতলা নামক স্থান থেকে অতি সস্তা কাগজে এক ধরনের সাহিত্য প্রকাশিত হয়েছিল বটতলা নামক স্থান থেকে, তাই এটার নাম বটতলার পুঁথি। এইখানে দেখেন আরবি এবং বাংলা শব্দের সাথে, এখানে দেখেন বাংলা এবং হিন্দির সাথে, দেখেন বাংলা হিন্দি এই দুইটা তো ছিলই, বাংলা হিন্দি ছিল, এর সাথে আরবি এবং ফার্সি শব্দের, আরবি এবং ফার্সি শব্দের প্রচুর প্রচলন ছিল, মিশ্রণ হয়েছিল, আরবি ফার্সির শব্দের প্রচলন ছিল। থ্যাংক ইউ হাবিবুর রহমান, আসলে এটা খুবই দরকারি, থ্যাংক ইউ সো মাচ। তো এইখানে দেখেন আরবি এবং ফার্সি শব্দ, এটা মিশ্রণে বটতলা নামক স্থান থেকে প্রকাশিত হয়েছিল। বটতলার পুঁথি, দোভাষী পুঁথি সাহিত্য বলা হয়, বটতলার পুঁথি বা দোভাষী পুঁথি সাহিত্য বলা হয়ে থাকে, আবার পুঁথি সাহিত্য বলা হয়। এই পুঁথি সাহিত্যের প্রাচীন এবং শ্রেষ্ঠ লেখক বলা হয় ফকির গরিবুল্লাহকে। প্রাচীন এবং শ্রেষ্ঠ লেখক বলা হয় কাকে? ফকির গরিবুল্লাহকে। তার যে পুঁথি সাহিত্যের যে লেখাগুলো, এর মধ্যে কি কি আছে দেখেন, এর মধ্যে রয়েছে যেমন হলো, আমরা যদি বলে থাকি ফকির গরিবুল্লাহ রচিত শ্রেষ্ঠ যেমন বেশ কিছু গ্রন্থ রয়েছে, আমরা যদি বলে থাকি যে এইটা কোন সময় আগে, এটা জানি 18 শতকের শেষার্ধে, 18 শতকের শেষার্ধে রচিত, 18 শতকের শেষার্ধে রচিত, যেমন দেখেন ইউসুফ জুলেখা, সত্যপীরের পিথি, সোনাভান, জঙ্গনামা, এইগুলো কিন্তু এইখান থেকেই প্রকাশিত হয়েছিল, যেটা আরো আছে একটা, এই যে আমির হামজা নামের একটা পুঁথি রয়েছে, আমির হামজা, যেটা ওই সময় বিখ্যাত ছিল অনেক বেশি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই প্রশ্নের উত্তর হলো ফকির গরিবুল্লাহ। চলেন আমরা
পরের প্রশ্নটা একটু দেখার আগে আপনারা জানেন, আপনাদের অবগতির জন্য একটু জানাচ্ছি যে আমাদের যে 50তম বিসিএস প্রিলি যে সমাধান, তো আমাদের 51তম বিসিএস প্রিলি এবং লিখিত, এখন আপনারা সকলেই জানেন প্রিলির কিন্তু 2 মাস পরে, রেজাল্টের 2 মাসের মধ্যে লিখিত হচ্ছে। তো আমরা জেনেসিস বিসিএস কেয়ার থেকে, জেনেসিস পরিবার আমরা চেষ্টা করেছি, আপনাদের জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একই সাথে 40% ছাড়ে এখন ভর্তি নিচ্ছি 51তম বিসিএস প্রিলি এবং লিখিত, 51তম বিসিএস প্রিলি এবং লিখিত কম্বাইন্ড একটা ব্যাচে। এটার মূলত 2 ফেব্রুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি থেকে ক্লাসটা শুরু হয়েছে। তো আপনারা কিন্তু এটা জানেন যে ইতোমধ্যে আমাদের এখন যারা আপনারা প্রিলি পাস করে লিখিত পাস করবেন সকলকে ভাইভাতে চাকরি দিবে, এখন থেকে দেওয়ার চেষ্টা চলছে। তো আপনি 2 মাসের মধ্যে কিন্তু কোনোভাবে রিটার্ন কমপ্লিট করতে পারবেন না আপনাকে। আর এখনকার যে প্রশ্নের মান, যে ধারা খুবই বিস্তারিত, বেসিক থেকে আসছে, দেখেন গতানুগতিক পড়া থেকে না। এবারকার যে আপনি যদি 50তম বিসিএস এর ওভারঅল প্রশ্ন দেখেন, তো সেই জায়গায় আমরা চেষ্টা করেছি প্রিলি এবং লিখিত একসাথে পড়াতে, যেন যে বিস্তারিত বা একবারে গভীর থেকে প্রশ্ন আসলেও যেন আমরা এটা পারি, সেই সাথে আমাদের প্রিলি লিখিতটাও যেন হয়ে যায়। আমরা কম্বাইন্ড ব্যাচ চালু করছি আপনাদের অবগতির জন্য। আবারও বলছি যে 40% ডিসকাউন্টে ভর্তি চলছে আমাদের। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্যের জন্য। ধন্যবাদ। চলেন তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। মা তার সন্তানদের ভালোবাসেন, মা তার সন্তানদের ভালোবাসেন, এটা চিরন্তন সত্য। যদিও দেখেন এটা ইচ্ছা সূচক না, আমরা বিশেষ ইচ্ছা, যেমন আমি ট্রেন যোগেই ঢাকা যাব, মানে আপনার বিশেষ ইচ্ছা। আবার কি আমাকে বিসিএস ক্যাডার হতেই হবে, এটা আমার ইচ্ছা। আবার অনুজ্ঞা সূচক, কোনো আদেশ উপদেশ শুনে রয়েছে, যেমন তুমি যাও, দরজাটি বন্ধ করো, পড়তে বসো, খেলতে যাও, এইগুলো হলো আমাদের অনুজ্ঞা সূচক। ওকে, আমরা যদি বলা হয় অনুজ্ঞা সূচক, আদেশ উপদেশ, অনুরোধ নিষেধ প্রার্থনা। এবার আসি আমরা যদি বলি প্রশ্নবোধক, কোনো কিছু জিজ্ঞাসা করা, যেমন তোমার নাম কি, তুমি কি ভাত খেয়েছো, তুমি কি বাড়ি যাবে, তুমি কি দেখছো, এগুলো প্রশ্ন সূচক। তাহলে দেখেন মাতার সন্তানদের ভালোবাসেন, এইটা মূলত একটা অস্তিবাচক, এটা মূলত অস্তিবাচক বা হ্যাঁ বোধক বাক্য, যা দ্বারা কোনো কিছু স্বীকার করা বোঝায়, যা দ্বারা কোনো কিছু স্বীকার করা বা বর্ণনা করা বোঝায়, বর্ণনামূলকও বলা হয় এটাকে। হ্যাঁ, এটা বর্ণনামূলক। ওকে, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছেন, এটা অস্তিবাচক বাক্য। চলেন পরের প্রশ্নটা আমরা দেখি। এটা একটু প্রশ্নটা ভুল আছে, বিপরীত না, এটা বিপত্তিক। হ্যাঁ, এটা বিপত্তিক, এটা বিপত্তিক। তাহলে এখানে দেখেন আমরা যদি দেখি বেতার এবং বিপত্তিক, বেতার এবং বিপত্তিক। আচ্ছা, এই যে নেই তার যার, তাহলে বেতার। আবার দেখেন যে, আবার আমি যদি বলি বিগত হয়েছে পত্নী যার, আবার আমি যদি বলি কি বিগত হয়েছে পত্নী যার, তাহলে বিপত্তিক। তো এইখানে দেখেন মূলত এখানে খুবই সহজ, বেতারে যে ন নাই নেই আছে, পূর্ব পদে ন নাই নেই আছে বেশ বাক্যে, এটা মূলত নয় তৎপুরুষ। দেখেন নয় তৎপুরুষ আর কোনোটাতেই নাই, তার মানে স্বাভাবিক অর্থে এটার উত্তর ক নম্বর। এটার উত্তর কি ক নম্বর, নেই তার যার। যদিও এটা নয় তৎপুরুষের চেয়ে নয় বহুব্রীহিটাই বেশি, কারণ বহুব্রীহিতে তৃতীয় নয় তার যা বেতারের বলতে তরঙ্গ বোঝায়, কিন্তু যেহেতু এখানে বহুব্রীহি নাই, তার মানে নয় বহুব্রীহি নাই, তার মানে আসলে প্রশ্নকর্তা এখানে নয় তৎপুরুষটাই বুঝিয়েছেন। ওকে, চলেন পরেরটা আমরা দেখি। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা থেকে কিন্তু এই জায়গাগুলো থেকে অনেক প্রশ্ন আসছে। দেখেন এর আগের বার প্রশ্ন আসছিল কত তারিখে প্রতিষ্ঠিত হয়, এর আগের একটা বিসিএস এ প্রশ্ন আসছিল কত তারিখে। এটা মূলত 2024 সালের 19 জানুয়ারি, 19 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, 2026 সালের 19 জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ওয়ালাইকুম আসসালাম। এটা
আবারও বলছি 1926 সালের 19শে জানুয়ারি। দেখেন এই যে কত তারিখে প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু আগের দুইটা বিসিএস আগে প্রশ্ন আসছে। আবার দেখেন এইটাতে আসছে কত সালে। তার মানে আমাকে বুঝতে হবে এখনকার প্রশ্নের মান। আপনি যদি প্রশ্নগুলো ব্যাখ্যা সহ বিস্তারিত পড়েন তবে কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমি বললাম কি 1926 সালে 19শে জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের কিছু ছাত্র এবং শিক্ষকের সমন্বয়ে এই পত্রিকাটা মূলত মানে এই সাহিত্য সংগঠনটা প্রকাশিত হয়। এটার মূল আলোচনা ছিল বুদ্ধির মুক্তি আন্দোলন। এটার মূল ইয়া ছিল কি বুদ্ধির মুক্তি আন্দোলন। বুদ্ধির মুক্তি আন্দোলন ছিল এটার মূল স্লোগান। এটার মূল স্লোগান। তাহলে আমি কি বললাম, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ 1926 সালের 19শে জানুয়ারি 19শে জানুয়ারি মূলত এটা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের ছাত্র শিক্ষকদের সমন্বয়ে এটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল। কিছু এটার বুদ্ধির মুক্তি আন্দোলন বলা হয় এই আন্দোলনটাকে। হ্যাঁ, এই বুদ্ধির মুক্তি আন্দোলনের জন্য এটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল। চলেন পরের প্রশ্নে যাই। আকাশ ও পৃথিবীর অন্তরাল। আকাশ ও পৃথিবীর অন্তরাল এটার মূলত সঠিক উত্তর হলো ক্রন্দশী। সঠিক উত্তর মূলত কি? সঠিক উত্তর মূলত ক্রন্দশী। কিন্তু দেখেন এখানে ক্রন্দশী নাই, একবারে এটার কাছাকাছি একটা উত্তর আছে। এটার কাছাকাছি একটা উত্তর আছে, সেটা হলো রোদসী। এটার ক্রন্দশীর কাছাকাছি উত্তর আছে রোদসী। তো মূলত প্রশ্নকর্তা হয়তো বা রোদসীটাকেই গ্রহণ করবেন। এখন আমি যদি বলি স্ফুলিঙ্গ, তাহলে আগুনের ফুলকিকে বলা হয় স্ফুলিঙ্গ। আগুনের ফুলকি যেটা সেটাকে বলা হয় স্ফুলিঙ্গ। পিতব আছে, দেখেন এই যে পিতব, এটা ঈষৎ হলুদ বর্ণের। ঈষৎ হলুদ বর্ণের যেটা সেটাকে বলা হয় পিতব। আর একটা হলো কি ঈষৎ রক্তবর্ণ। ঈষৎ রক্তবর্ণ সেটাকে বলা হয় আরক্ত। তো এই ক্ষেত্রে হয়তো লেখক যেহেতু প্রশ্নকর্তা যেহেতু ক্রন্দশী রাখে নাই, হয়তো বা তার পাশে পৃথিবী ও স্বর্গ, তো এইখানে দেখেন রোদসী উত্তর দিয়ে রাখছে। যদিও এটা নির্ভর করবে প্রশ্নকর্তার উপরে, তবে কাছাকাছির জন্য রোদসীটাই হওয়া উচিত। ওকে, চলেন এর পরেরটা আমরা দেখি। তাহলে দেখেন আমাদের যে 50তম বিসিএস প্রিলি যে এক্সাম ব্যাচেও কিন্তু আমাদের ভর্তি চলছে। 51তম বিসিএস প্রিলি ব্যাচে চলছে ভর্তি। এখানে দেখেন মোট ক্লাস টেস্ট আপনারা পাবেন 100+। 100+ ক্লাস টেস্ট, রিভিউ টেস্ট পাবেন 10টি, সাবজেক্ট ফাইনাল পাবেন 11টি, মডেল টেস্ট পাবেন 10টি, জব সলিউশন টেস্ট পাবেন 6টি, সাম্প্রতিক টেস্ট পাবেন 2টি, প্রশ্ন ব্যাংক টেস্ট পাবেন এটা 2টি। এটা এই পরীক্ষাগুলো পাবেন। তো আমাদের এটা অনলাইন এবং অফলাইনে ভর্তি চলছে। আমাদের অনলাইন এবং অফলাইনে ভর্তি চলছে। আপনারা যে কোনো তথ্যের জন্য মূলত 51তম প্রিলি এক্সাম ব্যাচে ভর্তির জন্য বা প্রিলিতে ভর্তির জন্য যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যে কোনো প্রয়োজনে যে কোনো সময়। ধন্যবাদ। আমরা এবার তাহলে পরের প্রশ্নটা দেখি। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? দেখেন নিশিথিনি এই বানানটা কিন্তু ভুল আছে। এখানে কি হওয়ার কথা ছিল? এই যে নিশিথিনি, অর্থাৎ এইটা হওয়ার কথা, তার মানে এটা ভুল। পিপিলিকা, দেখেন পিপিলিকা এটা হওয়ার কথা ছিল কি পিপিলিকা, তার মানে দেখেন এটাও ভুল। আবার দেখেন আমরা যদি বলি সমীচীন, এটা হওয়ার কথা ছিল সমীচীন, তার মানে এটাও ভুল। তাহলে সঠিক উত্তর হলো আমাদের কথোপকথন। এখানে সঠিক উত্তর খ নম্বর, কথোপকথন, এটাই আমাদের শুদ্ধ বা সঠিক উত্তর। এর পরেরটা আমরা চলেন দেখি। বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি? বাংলা পুঁথি সাহিত্য, দেখেন আমরা পুঁথি সাহিত্য থেকে কিন্তু 2টা প্রশ্ন আসছে। ওই যে বললাম দোভাষী পুঁথি সাহিত্য বা বটতলার পুঁথি, যা কলকাতার বটতলা নামক স্থান থেকে অতি সস্তা কাগজে প্রকাশিত হতো বলে এটাকে বটতলার পুঁথি বলা হয়। তো পুঁথি সাহিত্যের এই যে আমির হামজা, এই আমির হামজা মূলত 2টা খণ্ড রয়েছে। প্রথম খণ্ড আমির হামজার প্রথম খণ্ড লেখেন, মূলত প্রথম যে খণ্ডটা
লেখেন ফকির গরিবুল্লাহ, দ্বিতীয় খণ্ড লেখেন এই আমির হামজার, এটা লেখেন সৈয়দ হামজা, দ্বিতীয় খণ্ড। তো এই আমির হামজা মূলত প্রথম খণ্ড লিখেছিলেন এইটা বাংলা পুঁথি সাহিত্যের, যদিও এই নুরুন্নামাটাও রয়েছে, আর মহুয়া তো আমরা জানি লোক সাহিত্য। তবে মাথায় রাখেন এই যে আমির হামজা কিন্তু ইসলামে একটি বিখ্যাত চরিত্র, কেননা আপনারা জানেন এই আমির হামজাকে নিয়ে রয়েছে তিনি বিয়ের দিন, বিয়ের রাতে, বাসর রাতে তিনি কিন্তু ঘরে ওয়াইফ রেখে সে চলে গিয়েছিলেন যুদ্ধে, গিয়ে যদি শহীদ হন, শহীদ হওয়ার পরে তিনি গোসলও করে যেতে পারেন নাই, মারা যাওয়ার আগে গোসল করেন নাই। তার যে বাসর রাতে তার স্ত্রীর সাথে মিলিত হয়েছিলেন, গোসল করেন নাই। পরবর্তীতে যখন আমির হামজার স্ত্রী এসে বললেন তিনি তো গোসল করেন নাই, তখন বলা হয় যে আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করিয়েছেন, এই ধরনের কথা রয়েছে এটাতে। তো এটার উত্তর হবে কি আমির হামজা, এটা 18 শতকের শেষার্ধে রচিত। এর পরেরটা দেখেন, প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? আপনারা জানেন প্রাচ্য এবং পাশ্চাত্য আমরা বলি, প্রাচ্য এবং পাশ্চাত্য। প্রাচ্য মানে তার মানে কি, প্রাচ্য মানে হলো আমরা পূর্ব অঞ্চল, আর পাশ্চাত্য মানে পশ্চিম, আমরা হলাম পূর্ব অঞ্চলে, পাশ্চাত্য মানে পশ্চিম। তো পাশ্চাত্য নাই, তো এই জায়গায় দেখেন এটার বিপরীত শব্দ মূলত প্রতীচ্য, প্রতীচ্য, ঠিক আছে? প্রাচ্যের বিপরীত শব্দ প্রতীচ্য, বোঝা গিয়েছে? এইটা হলো উত্তর। এর পরের প্রশ্নটায় আমরা চলে যাই। পরের প্রশ্ন, এই যে ফিকা কমলা রং, এখানে ফিকা অর্থ কি? ফিকা কমলা রং, এটার মূলত উত্তর হবে অনুজ্জ্বল, যেটা উজ্জ্বল বর্ণ নয়, অনুজ্জ্বল যেটা সেটাকে বলা হয়ে থাকে ফিকা কমলা রং, এটাকে বলা হয়, এই ফিকা অর্থ হলো অনুজ্জ্বল, যেটা উজ্জ্বল নয়, যেটা কি নয়, উজ্জ্বল নয়। ওকে, এবার আমরা চলে আসি পরেরটা, কোনটি বাউল গানের বৈশিষ্ট্য? বাউল গানের বৈশিষ্ট্য, বাউল গানের বৈশিষ্ট্য দেখেন, আমরা বীরত্ব গাথা, ভক্তিমূলক তো বীরত্ব গাথা না, মানবিক আবেগ বা দৈনন্দিন জীবনও নয়, এখানে মূলত আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান, আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান, এটার সঠিক উত্তর। তো এখানে দেখেন এটা মূলত সুফিবাদ, এটার মধ্যে কি রয়েছে? সুফিবাদ, সুফিবাদ, এটার মধ্যে কি রয়েছে একটু দেখে নেবেন। সুফিবাদ ও বৈষ্ণব সহজিয়া ও বৈষ্ণব, সুফিবাদ ও বৈষ্ণব সহজিয়া মিশ্র তত্ত্ব, মিশ্র তত্ত্ব, এর মধ্যে রয়েছে দেখেন এই বাউল গানের যে আধ্যাত্মিক প্রেম বা অন্তর্গত অনুসন্ধান, আধ্যাত্মিক প্রেমের মধ্যে কিন্তু এই যে বৈষ্ণব পদবী বা বৈষ্ণব পদের একটু বৈশিষ্ট্য রয়েছে, তাই এটাকে অনেক ক্ষেত্রে সুফিবাদ ও বৈষ্ণব মিশ্র তত্ত্ব বলা হয়ে থাকে। এটা আপনারা সকলেই জানেন যে শাহ আব্দুল করিম, তারপরে লালন শাহ, তারা কিন্তু ছিলেন যে কুষ্টিয়া অঞ্চলটা যে বিখ্যাত, কুষ্টিয়া অঞ্চল কিন্তু এই জন্য বিখ্যাত, ঠিক আছে? তাহলে এটা আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান হবে। যে মন, আমরা কিন্তু পড়ে মানে লালন সঙ্গীতের অসংখ্য গান আছে, লালন সঙ্গীতের মধ্যে খুবই বৈশিষ্ট্যমণ্ডিত গান আছে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শনে, এগুলো নিয়ে নানান ধরনের তত্ত্ব কথা রয়েছে যদিও। এবার আসি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি কে লিখেছেন? মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি কে লিখেছেন? এটা রচনা করেছেন মূলত শওকত আলী। শওকত আলী দেখেন 2রা মার্চ 3রা মার্চ এবং যে ওই সময় 3রা মার্চের যে পতাকা উত্তোলন, 1971 সালের 3রা মার্চের পতাকা উত্তোলন, এটা রয়েছে, এবং 25শে মার্চ রাতের থেকে এই যে পাকিস্তান হানাদার বাহিনীর যে নানা নির্যাতন অত্যাচার, সেই চিত্রটাই এই উপন্যাসের মধ্যে ধারণ করা হয়েছে, এই উপন্যাসটার মধ্যে লিখেছেন। তো এখানে মানুষের জীবন চিত্র, তো এইখানে দেখেন আমরা যদি আবার দেখি, তার মানে সঠিক উত্তর শওকত আলী, শওকত আলী, হ্যাঁ, শওকত উসমান যিনি রেখেছে, শওকত উসমান, তার লেখা যেমন কৃতদাসের হাসি, বিখ্যাত কালজয়ী উপন্যাস, তারপরে তার লেখা যেমন জাহান্নাম হইতে বিদায়, মুক্তিযুদ্ধ ভিত্তিক, তারপরে 2 সৈনিক, নেকড়ে অরণ্য, এগুলো ছিল কিন্তু শওকত উসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
তারপরে দেখেন এই যে শহীদুল জহির যে রয়েছেন, শহীদুল জহির তিনি কিন্তু রচনা করেছেন, যেমন দেখেন শহীদুল জহিরের লেখার মধ্যে বলি জীবন ও রাজনৈতিক বাস্তবতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক জীবন ও রাজনৈতিক বাস্তবতা রচনা করেছেন। তারপরে সেরাতে পূর্ণিমা ছিল, এটাও তার রচনা। সেরাতে পূর্ণিমা ছিল, এটাও একটা উপন্যাস শহীদুল জহিরের। আর সেলিনা হোসেনের তো আমরা জানি যে হাঙ্গর নদী গ্রেনেড, হাঙ্গর নদী গ্রেনেড, তারপরে পোকামাকড়ের ঘর বসতি, যাপিত জীবন, এইগুলো কিন্তু তিনি রচনা করেছিলেন। ওকে, এটা আমরা জানি এই মুক্তি উপন্যাস ভিত্তিক। তো এই তথ্যগুলো কিন্তু আমাদের জানা খুব জরুরি। চলেন পরের প্রশ্নটাই যাই। কোন কবি মজলুম আদিব ছদ্মনামে রচনা করেছেন? কোন কবি মুসলিম আদিব ছদ্মনামে রচনা করেছেন? তিনি আরো একটা রচনা করেছেন। তিনি কে? এই মজলুম আদিব নামে লিখছেন শামসুর রহমান। শামসুর রহমান, এই শামসুর রহমান শুধু মুসলিম আদিব নামে না, তিনি আর একটা নামেও লিখছেন, সেটা হলো বিপন্ন লেখক। বিপন্ন লেখক, বিপন্ন লেখক নামেও কিন্তু তিনি রচনা করেছিলেন, বিপন্ন লেখক নামে। তারপরে দেখেন আমরা যদি বলি এই যে আল মাহমুদ, আল মাহমুদের প্রকৃত নাম যদি বলি মীর আব্দুস শুকুর আল মাহমুদ। দেখেন এর নাম হলো মীর, এই নামগুলো কিন্তু আপনাদের খুবই দরকার। মীর আব্দুস শুকুর আল মাহমুদ, এটা তার পুরো নাম। মীর আব্দুস শুকুর আল মাহমুদ, এটা আল মাহমুদের পুরো নাম, তিনি ব্যবহার করেছেন আল মাহমুদ। তারপরে দেখেন এই যে নির্মলেন্দু গুণের কিন্তু একটা নাম রয়েছে, পুরো নাম নির্মলেন্দু প্রকাশ গুণ। নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী। নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী, এটা নির্মলেন্দু গুণের পুরো নাম বা প্রকৃত নাম। নির্মলেন্দু গুণের প্রকৃত নাম নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী, এটা তার পুরো নাম। আমরা হয়তোবা অনেকেই এই নামটা জানি না, কিন্তু যেভাবে প্রশ্ন আসছে আগামীবার হয়তোবা দেখবেন এর মধ্যে থেকে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। তো এগুলো জানা আমাদের আসলে খুব বেশি জরুরি। তারপরে দেখেন হেলাল হাফিজ, হেলাল হাফিজকে প্রেম এবং দ্রোহের কবি বলা হয়। এই যে প্রেম ও দ্রোহের কবি, প্রেম ও দ্রোহের কবি বলা হয় হেলাল হাফিজকে। তাহলে এই প্রশ্নের যে মজলুম আদিব বলা হয় ছদ্মনামে লিখছেন শামসুর রহমান, তিনি আর একটা লেখক তার ছদ্মনাম রয়েছে বিপন্ন লেখক ছদ্মনামেও তিনি কিন্তু রচনা করেছিলেন ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে। পরের প্রশ্নটা দেখি বিষণ্ণ, এটা মূলত মূর্ধন্য ৯ বিষণ্ণ। বিষণ্ণ শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি? এটার সঠিক বিশেষ্য রূপ হলো বিষাদ। এটা হলো কি? বিষাদ। দেখেন এই বিষাক্ত, বিষাক্ত এটা একটা বিশেষণ, এটা একটা কি? বিশেষণ। আবার দেখেন এই যে বিষণ্ণ, এটাও বিশেষণ, এটাও তো আমরা জানি বিশেষণ। আবার বিষয়, বিষয় এটা কি? এটা হলো বিশেষ্য পদ, এটা হলো বিশেষ্য পদ। থ্যাংক ইউ। এটা খুবই দরকার, এই জিনিসগুলো আপনাদের এখন ভাই খুবই দরকার। নাজমুল, এই যে একটা প্রশ্ন থেকে যে আরো যে ব্যাখ্যাটা, আমরা শুধু কি করি, আমরা শুধু ব্যাখ্যাটা পড়ে আমরা মনে করি বিগত প্রশ্ন পড়া মানে শুধু প্রশ্ন। আমরা দেখেন শুধু অ্যান্সারটুকু জেনে নিয়েছি 50তম বিসিএস এ, কিন্তু 50তম বিসিএস এর এমসি এই বিস্তারিত থেকে যে আগামীবার আবার প্রশ্ন আসতে পারে, এইটা কিন্তু আমরা পড়ি না। এটা আমাদের পড়া খুব বেশি দরকার। তাহলে এখানে 19 নম্বরের উত্তর বিষাদ। বিষণ্ণ শব্দটির বিশেষ রূপ হলো বিষাদ। তাহলে আবারও আপনারা দেখেন আমাদের কিন্তু এই যে অনলাইন অফলাইনে 51তম বিশেষ প্রিলিমিনারি লিখিত এবং প্রিলি যে কম্বাইন্ড ব্যাচ, এটা দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে। হ্যাঁ, এটার আমাদের মোট ক্লাস থাকছে 100+, ক্লাস টেস্ট 100+, রিভিউ টেস্ট থাকছে 10টি, সাবজেক্ট ফাইনাল 11টি, মডেল টেস্ট 10টি, জব সলিউশন টেস্ট থাকছে 6টি, সাম্প্রতিক টেস্ট 2টি, প্রশ্ন ব্যাংক টেস্ট 2টি। তো আমাদের লিখিত এবং প্রিলি কম্বাইন্ড ব্যাচে যে ভর্তি চলছে, আপনারা যে কোনো তথ্যের জন্য, যে কোনো কিছু জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো জানার থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা জেনেসিস পরিবার আপনাদের সাথে সব সময় আছি।
আপনাদের সফলতার জন্য আমরা যে কোনো ভাবেই আপনাদের পাশে থাকতে চাই ইনশাল্লাহ। এবার আমরা চলে আসি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গ্রন্থটি কোন বিষয়ে প্রাধান্য পেয়েছে। এটা মূলত দেখেন এই কবি 1944-এ প্রকাশিত হয়েছিল। এটা তার কালজয়ী একটা উপন্যাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যে 3 বন্দ্যোপাধ্যায় আছে, তারাশঙ্কর, মানিক এবং বিভূতি। এই 3 বন্দ্যোপাধ্যায় কিন্তু সর্বপ্রথম একেবারে সাধারণ মানুষকে নিয়ে রচনা করেছিলেন। যদিও শরৎ প্রথম শুরু করেছিলেন, কিন্তু শরৎ পর্যাপ্ত পারেন নাই। আবার রবীন্দ্রনাথ শুরু করেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ নিজে উচ্চ শ্রেণী একেবারে নিচু পর্যন্ত আসতে পারেন নাই সবগুলোতে। কিন্তু তারাশঙ্কর, মানিক এবং বিভূতি এই 3 বন্দ্যোপাধ্যায় প্রথম কিন্তু সাধারণ মানুষের মধ্যে একেবারে সাধারণের সাথে মিশে গিয়ে রচনা করেছিলেন। তো এই তারাশঙ্করের কবি উপন্যাসটি 1940 সালে মূলত এটা প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসের একটা চরিত্র ছিল নিতাই। একটা চরিত্র ছিল নিতাই। এই যে উপন্যাসটির মধ্যে, এই উপন্যাসটি মূলত এই যে সমাজের উঁচু নিচু যে ভেদাভেদ, এই যে বর্ণ প্রথা, উঁচু নিচু যে ভেদাভেদ, এটা নিয়ে রচনা করেছিলেন। এই নিতাই ছিলেন একজন কবিয়াল। এই নিতাই কবিয়াল হয়ে 2 জন নারীর সাথে প্রেম করে, 2 জন নারীর সাথে প্রেম করে। এই চিত্রগুলো নিয়েই রচিত। সমাজের উঁচু নিচু ভেদাভেদ, সমাজের উঁচু নিচু ভেদাভেদ। তাহলে দেখেন এখন কিন্তু আর কে কোন উপন্যাস লিখছে এইভাবে আসছে না, তার বিস্তারিত এটার কি রয়েছে। তাহলে এটা কাদের কাহিনী রয়েছে? এই উপন্যাসটিতে মূলত ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী, যে নিচু উঁচু নিচু ভেদার ডোম সম্প্রদায়ের যে কাহিনী এর মধ্যে মূলত উঠে এসেছে। তার মানে দেখেন কে কোনটা লিখছে এখন আর এটা পড়ে লাভ নাই, তার প্রেক্ষাপট কি, তার চরিত্র কি, এইগুলো আমাদের দরকার হচ্ছে এখন। তাহলে এই নিতাই চরিত্রটি এসেছে মূলত তারাশঙ্করের কবি। আগামীবার এটা খুব গুরুত্বপূর্ণ, নিতাই চরিত্র কোন উপন্যাসের। তাহলে এই কবি উপন্যাসের যেখানে নিতাই এই ডোম সম্প্রদায়ের জীবন চিত্র, অর্থাৎ উঁচু নিচুর যে ভেদাভেদ আমাদের সমাজে, উঁচু নিচুর ভেদাভেদ, এবং নিতাই যে একই সাথে 2 জন রমণীর প্রেমে পড়ে, একটা মূলত সামাজিক প্রেম আর একটা সমাজ বহির্ভূত প্রেম, অর্থাৎ পরকীয়া প্রেমের কথা এখানে রয়েছে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার পরের যে আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? আধুনিক বাংলা নাটক কয়টি পর্বে বিভক্ত? দেখেন এখানে আমরা প্রথমত চলে আসি। এইটার মধ্যে প্রথমত কি রয়েছে? কাহিনীর প্রারম্ভ রয়েছে। 1 নম্বর রয়েছে কাহিনীর মুখ। 1 নম্বর রয়েছে কাহিনীর মুখ, এই যে নাটকের কাহিনীর মুখ বা প্রারম্ভ, মুখ বা প্রারম্ভ, এটা একটা রয়েছে। দ্বিতীয়টা রয়েছে কি কাহিনীর প্রবাহ। কাহিনীর প্রবাহ, দ্বিতীয়টা হলো কি কাহিনীর প্রবাহ রয়েছে। তারপরে দেখেন, তারপরে রয়েছে কাহিনীর উৎকর্ষ। কাহিনীর উৎকর্ষ রয়েছে। তৃতীয়টা রয়েছে কি কাহিনীর উৎকর্ষ বা দ্বন্দ্ব। কাহিনীর উৎকর্ষ বা দ্বন্দ্ব। তারপরে দেখেন, তারপরে রয়েছে কাহিনীর গ্রন্থমোচন। গ্রন্থমোচন, কাহিনীর গ্রন্থমোচন। তারপরে রয়েছে কি কাহিনীর উপসংহার। 1, 2, 3, 4 এবং 5 নম্বর হলো কাহিনীর উপসংহার। উপসংহার, তার মানে দেখেন একটি সার্থক নাটকের মধ্যে এই 5টি পর্ব রয়েছে। একটি আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? আধুনিক বাংলা নাটক মূলত 5টি এই পর্বে রয়েছে বিভক্ত। যে 5টি মূল পর্বের মধ্যে এটা বিভক্ত, যার মধ্যে 5টি কাহিনী রয়েছে। কি কি থাকতে হবে? মুখ থাকতে পারে, প্রবাহ থাকতে পারে, তারপরে উৎকর্ষ বা দ্বন্দ্ব থাকতে হবে, গ্রন্থমোচন এবং কাহিনীর উপসংহার শেষ অংশ থাকতে হবে। এই 5টি পর্ব রয়েছে একটি আধুনিক নাটকের মধ্যে। এবার আসি ময়দান, মুনাফা, বই শব্দ কোথায় থেকে এসেছে? ময়দান, মুনাফা এবং বই এগুলো মূলত আরবি শব্দ থেকে এসেছে। কোথায় থেকে? আরবি শব্দ থেকে ব্যবহৃত হয়েছে। ময়দান, মুনাফা, বই আরবি শব্দ। এখানে উত্তর হবে গ, আরবি শব্দ। এটা সঠিক উত্তর, আরবি শব্দ।
চলেন পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্নটা আমরা যদি দেখি, কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ? কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ? দেখেন মৃত্যু ক্ষুধা, এটা আমরা জানি, এটা তার উপন্যাস। মৃত্যু ক্ষুধা, বাঁধনারা কুহেলিকা, এগুলো তার উপন্যাস। আমরা যদি বলি সিন্ধু হিন্দল, এটা তার মূলত কাব্য, এটা তার কাব্য এবং বিদ্রোত্তক কাব্য। সিন্ধু হিন্দল বিদ্রোত্তক কাব্য। তারপরে অগ্নিবীণা, এটাও কাব্য, এটাও তার বিদ্রোত্তক কাব্য। এই অগ্নিবীণা কাব্যের কিন্তু আবার একটা কবিতা নিষিদ্ধ হয়েছিল। ওকে, আর যুগবাণী, এটা তার প্রবন্ধ, এটা তার প্রবন্ধ। এই প্রবন্ধটা 1922 সালে দেখেন, 22 সালে নিষিদ্ধ হয়, নিষিদ্ধ হয়। আমরা যদি দেখি এর পরের অংশ দেখেন, আমরা খুব স্বাভাবিক অর্থে যদি দেখি, তো এইটা যখন 1922-এ হলো, 22-এ প্রচার, এটা 22-এ প্রচার এবং 22-এ নিষিদ্ধ। আর এটা 1947-এ এসে, 1947-এ এসে নিষিদ্ধ প্রত্যাহার করা হয়। 1947-এ এসে এটা আবার নিষিদ্ধ, প্রচারের পরেই নিষিদ্ধ হয়। 1947-এ এসে এটা আবার নিষিদ্ধ আদেশ করেছিলেন ব্রিটিশ সরকার, এটা আবার তারা প্রত্যাহার করে নেন, এটা আবার তারা প্রত্যাহার করে নেন। ওকে, এইটা তাহলে এটার সঠিক উত্তর হলো যুগবাণী, গ নম্বর। এবার পরের প্রশ্নটা দেখি, স্বর্গ শব্দের সঠিক সমার্থক শব্দ কোনটি? দেখেন স্বর্গের এখানে মূলত এখানে ত্রিদ্বীপ এবং সুরপুর, সুরপুর। আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে ত্রিদ্বীপ এবং সুরপুর, এটা কিন্তু হিন্দু ধর্মের দুইজন দেবতার নাম, দুইজন দেবতার নাম। আর দেবতারা কোথায় থাকেন? স্বর্গে থাকেন। দুইজন দেবতার নাম, আর দেবতারা কোথায় থাকেন? স্বর্গে থাকেন। যেহেতু স্বর্গে থাকেন, এই জন্য এই স্বর্গ শব্দের সমার্থক শব্দ হলো ত্রিদ্বীপ ও সুরপুর, ত্রিদ্বীপ ও সুরপুর। তাহলে আমি বললাম ত্রিদ্বীপ এবং সুরপুর দুইজন কিন্তু কি ছিলেন? এই দুইজন কিন্তু দেবতার নাম ছিলেন, স্বর্গের দেবতার নাম। আর স্বর্গের দেবতারা কোথায় থাকেন? স্বর্গে থাকেন। যেহেতু স্বর্গে থাকেন, অতএব এটার সমার্থক শব্দ ত্রিদ্বীপ ও সুরপুর। ওকে, চলেন পরের প্রশ্নটা দেখি, কোনটি ভাত এর প্রতিশব্দ? ভাতের প্রতিশব্দ মূলত অন্ন। ভাতের প্রতিশব্দ মূলত কি? অন্ন। দেখেন এইখানে মূলত, এইখানে আমরা যদি দেখি, এই তন্ডুল আমরা উত্তর বলতে পারি কাছাকাছি, অন্ন নাই। তন্ডুল মানে হলো চাল বা চাউল, চাল বা চাউল। দেখেন এই তন্ডুল শব্দের দ্বারা কিন্তু বলা হচ্ছে চাল বা চাউল। আবার চাওয়া হয়েছে ভাত, ভাতের প্রতিশব্দ অন্ন। এখানে দেখেন ভাতের প্রতিশব্দ অন্ন নেই সরাসরি, কিন্তু ভাতের প্রতিশব্দ না থেকে কিন্তু আবার চাল রয়েছে বা তন্ডুল, তন্ডুল মানে চাল বা চাউল। এই কারণে এটার কাছাকাছি হওয়ার জন্য এখানে আমাদের সঠিক উত্তর হলো তন্ডুল, ঘ। এটার সঠিক উত্তর আমরা ব্যবহার করব কোনটা? এটার সঠিক উত্তর আমরা ব্যবহার করব ঘ, তন্ডুল। এর পরেরটা দেখেন, কোন বাক্যটি প্রয়োগগত দিক হতে শুদ্ধ? প্রয়োগগত দিক হতে শুদ্ধ। মাছ আকাশে উড়ে। মাছ কি কখনো আকাশে উড়ে? মাছ তো আকাশে উঠতেই পারে না। মাছ তো আকাশে, মাছ তো উঠতেই পারে না, তাহলে আকাশে উড়ে, এটা ভুল। তার খুব আনন্দ পেল, ভাই, আর তার আনন্দ পেল না, তার আনন্দ হলো। এই যে পেল শব্দটা ভুল, তার আনন্দ হলো। হ্যাঁ, তাহলে দেখেন এইখানে যে তার আনন্দ হলো, এই যে পেলোটা কখনোই হয় না, তার মানে এটা ভুল। তারপর দেখেন সকল ছাত্রগণ পাঠে বোঝায়, সকল একটা বহু বচন, বহু বচন। ছাত্রগণ, গণ একটা বহু বচন। একই বাক্যে একাধিক বহুবচন শব্দ থাকতে পারে না, একাধিক বহুবচন শব্দ থাকতে পারে না, তাহলে এটাও ভুল। আবশ্যক ব্যয় কার্পণ্য অনুচিত, এখানে সঠিক উত্তর আবশ্যিক ব্যয়ে কার্পণ্য অনুচিত, এইটা হলো আমাদের সঠিক উত্তর। ওকে, এরপরে দেখেন কিশোর পত্রিকা বালক প্রতিষ্ঠা কার অমর কীর্তি? ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটু বুঝেন। কিশোর পত্রিকা বালক, এটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক কবিতা, মানে পত্রিকা। রবীন্দ্রনাথের পারিবারিক পত্রিকা ছিল বালক, এবং বালকের সাথে আর একটা ছিল, দুইটা পত্রিকা ছিল, বালক এবং আর একটা হলো ভারত। এই যে পত্রিকা, এটা আর একটা যদি বলি আমরা, মানে কিশোর বা বালক, হ্যাঁ, কিশোর বা বালক,
এটা বলা যেতে পারে। আর একটা হলো ভারতী, এইটা ছিল তাদের পারিবারিক পত্রিকা। পারিবারিক পত্রিকা, এই পত্রিকার সম্পাদনা করেছিলেন তার যে ভাই সত্যেন্দ্রনাথ দত্ত রয়েছে, সত্যেন্দ্রনাথ ঠাকুর, সরি সত্যেন্দ্রনাথ দত্ত না, সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদা নন্দী। জ্ঞানদা নন্দিনী মূলত এই পত্রিকাটা সম্পাদনা দায়িত্ব নেন, অর্থায়ন করেন, এবং এই যে পত্রিকাটার অর্থ সম্পাদক ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এই পত্রিকাটা সম্পাদনা করেছিলেন। পরবর্তীতে বালক ভারতী একত্র প্রতিষ্ঠিত হয়, তখন এটা সম্পাদনা করেন স্বর্ণকুমারী দেবী। আর কাদম্বিনী দেবী কিন্তু সেও রবীন্দ্রনাথের ভাইয়ের ওয়াইফ, কিন্তু তিনি এটা প্রকাশ করেননি। ওই যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, রবীন্দ্রনাথ যার জন্য লিখেছিলেন। ঠিক আছে, তাহলে এখানে স্বর্ণকুমারী দেবী, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক পত্রিকা ছিল। এরপরে একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়? একটি স্বরের প্রভাবে আরো একটি স্বরের পরিবর্তন। দেখেন অভিশ্রুতি, অভিশ্রুতিটা কি? অভিশ্রুতির কথা যদি আমরা বলে থাকি, অভিশ্রুতিতে কি হয়? অভিশ্রুতি যে আমরা অপিনীতি পরেরটা আগে, সমীভবন দুটি ভিন্নটা একত্রে হয়। আর স্বর সংগতিটা কি? স্বর সংগতিটা দেখেন, যেমন আমি যদি বলি দেশি থেকে আমি লিখলাম দিশি, তাহলে দেখেন এই যে এ এবং রস্বই, আর এখানে কি রস্বই এবং রস্বই। দেখেন এই যে পরের রস্বইটা কিন্তু ঠিক আছে, কিন্তু পরিবর্তন ঘটলো কোনটা? শুরুর যে এ ছিল, শুরুর এটা হয়ে গেছে রস্বই। আবার আমি যদি বলি মূলা থেকে আমি বললাম মূলো, দেখেন এখানে রস্ব এবং আ আছে স্বর, এখানে আছে রস্ব এবং ও, দেখেন পরের আটা ও হয়ে গেছে, আর শুরুর রস্ব আছে। তাহলে যদি আমরা দেখে থাকি যে একটা স্বরের প্রভাবে অপর একটি স্বরের পরিবর্তন হয়, তখন তাকে বলা হয় স্বর সংগতি। স্বর সংগতির মধ্যে যেমন রয়েছে প্রগত, পরাগত, মধ্যগত, অন্যান্য। ওকে, আর আমরা যদি বলে থাকি সমীভবন, যেমন দেখেন সমীভবন এই যে পদ্ম থেকে পদ্ম, আবার জন্ম থেকে জন্ম, এইটা। আবার অপিনীতি সাধু থেকে সাউদ। ওকে, আবার এই অভিশ্রুতি আমরা যদি বলি থাকেন, দেখেন বলিয়া থেকে বলে, কোরিয়া থেকে করে, অর্থাৎ সাধুরূপ থেকে অনেকটা চলিত রূপে রূপান্তর হয় সেটা। তাহলে এখানে সঠিক উত্তর হলো স্বর সংগতি। চলেন আমরা পরের প্রশ্নটা দেখি। কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? এটা যদি আমরা আগেও একবার পড়েছি যে সারথী, নিরীহ, নিরোগ, এটা আমরা আগেও পড়েছি, আগেও এটার সমাধান করেছি, এই প্রশ্নটা রিপিট হয়ে গিয়েছে। এবার আমরা চলে আসি কোনটি সঠিক বানান। এইটা দেখেন, এই যে গ্যাজেট, এইটা মূলত সঠিক। এটা সঠিক উত্তর হলো ঘ। এটা সঠিক উত্তর কোনটা? এটার সঠিক উত্তর হলো ঘ। ওকে, এটা দ্বারা আমরা দেখি এটা মূলত গ্যাজেট বা ঘোষণাপত্র। এটা সঠিক উত্তর হলো ঘ। এটা সঠিক উত্তর কোনটা হলো? এটার সঠিক উত্তর ঘ, গ্যাজেট বা ঘোষণাপত্র। ওকে, এবার চলেন 1350 বঙ্গাব্দের দুর্ভিক্ষে নিয়ে রচিত উপন্যাসের নাম কি? এটা মূলত দেখেন, এটার যদি সঠিক উত্তর আমরা দেখি তাহলে কি, এটার সঠিক উত্তর হলো অশনি সংকেত। আপনারা জানেন এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজরা কি করলো, ব্রিটিশ সরকার এই অঞ্চলে, তখন তো শাসন করতো তারা ভারতবর্ষ যখন তারা শাসন করতেন, তখন তারা ইংরেজরা কি করলেন, এই অঞ্চলে যে খাদ্য সামগ্রী রয়েছে, এই খাদ্য সামগ্রীগুলো তারা সংগ্রহ করে গোডাউনজাত করে রাখলো। একবারে সব খাদ্যগুলো সংগ্রহ করে রাখলো, যেন পরবর্তীতে দুর্ভিক্ষে হলে তারা বিলেতের লোকজন যেন না খেয়ে মারা যায়।
তখন তারা মূলত এই যে খাদ্য সংগ্রহ করে রাখলো, রাখতে গিয়ে কৃত্রিম সংকট তৈরি করলো, কৃত্রিম সংকট তৈরি করলো। এবং দেখা গেল ওই সময় কিন্তু এদেশীয় যারা একটু সম্পদশালী ছিলেন তারাও মূলত প্রচুর পরিমাণে ধন সম্পদ গুলো তারা সংগ্রহ করে রেখেছিলেন, রেখে ওই সময় একটা সংকেতের তৈরি হয়। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে একটা দুর্ভিক্ষ হয়েছিল, যা 50-এর দুর্ভিক্ষ, এই অশনি সংকেত সেই প্রেক্ষাপটেই রচিত। তার মানে দেখেন এদেশে সব শাসকই শোষকই হয়েছে, কখনো কোনো না কোনো ভাবে শোষণই করে গিয়েছেন, দিন শেষে সাধারণরাই বিপদগ্রস্ত হয়েছেন। এবার পরেরটা, রাজপথ শব্দের ব্যাস বাক্য কোনটি? রাজপথ এটা মূলত পথের রাজা, পথের রাজা, পথের রাজা বড় এটা মূলত ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, পথের রাজা। এই যে আমরা রিসেন্ট যে দেখছি যে 24-এর যে আন্দোলনে যারা আন্দোলনকারী নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা মূলত সেনাপতি বা এই আন্দোলনের ইমাম নানান নামে অভিহিত করছে, এরা রাজা, পথের রাজা, যারা এখন নেতৃত্বে রয়েছে তাদেরকে বলে থাকে। এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা মূলত ছিল আমাদের বিসিএস প্রশ্নের বিশ্লেষণ। দেখেন আপনি কোনো প্রশ্ন পড়তে গেলে শুধু প্রশ্নের অ্যান্সারটা দেখবেন না, ওই প্রশ্নের বিগত প্রশ্নের ব্যাখ্যাগুলো যদি সুন্দর করে বুঝে পড়েন, ওইটা কেন হলো, কিভাবে, ওর আপাদমস্তক যদি জানেন, পরের পরীক্ষাতে দেখবেন ওই প্রশ্নটাকে কেন্দ্র করেই আর একটা প্রশ্ন করা হয়। আপনারা অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা যে কোনো আমাদের যে 50তম লিখিততেও ভর্তি চলছে রিটেন বেসে, তাছাড়া 51তম বিসিএস প্রিলি এবং রিটেন আমরা একত্রে যে শুরু করছি সেটার ভর্তি চলছে। আপনারা যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে তবে আপনাদের সাথে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো সেশনে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।